দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা জানি শীত সমাগত, শীত প্রায় শেষের দিকে, বসন্তের আভা চারদিকে খেলা করছে, নানান রকম ফুলের সমাহার, সেই সঙ্গে জীবনের পরিবর্তন। কিন্তু একই সঙ্গে কিন্তু এই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্যের এবং যত্নের বিশেষ প্রয়োজন হয়। এক এক ঋতুতে এক একটি রোগ প্রাদুর্ভাব বাড়ে। বিশেষ করে এই সময়ে যখন গরমের শুরুতে ত্বকের যত্নটি কেমন হবে সেটি জানা বিশেষভাবে জরুরি। এই সময় অনেকেই বিভিন্ন রকমের অ্যালার্জির শিকার হন, নানা রকমের আমরা যেটা পক্স বলে থাকি, চিকেন পক্স, এগুলোর প্রাদুর্ভাব ঘটে থাকে, নানা রকম ঠান্ডা, হাঁচি কাশি এগুলোর প্রাদুর্ভাব ঘটে থাকে। একই সঙ্গে শীতের শেষে যে যত্নটা আমরা নিয়েছি, ত্বকের বিভিন্ন রকম লোশন, বিভিন্ন রকম ময়শ্চারাইজার, কিন্তু গরমে কিন্তু সেটি নয়। সেটি কী কী ধরনের পরিবর্তন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন ডাক্তার মেহরান হোসেন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট সিটি হসপিটাল, সহকারী অধ্যাপক, ডার্মাটোলজি বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ। ডাক্তার মেহরান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল 24কে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমরা আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্যই আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, আর সেটি হচ্ছে গরমে ত্বকের যত্ন। আমরা জানি যে শীত শেষ, সবাই আমরা শীতের কাপড় উঠিয়ে রেখেছি, এখন বসন্তের হাওয়া বইছে চারদিকে, বাইরে যাচ্ছি, সব কিছু হচ্ছে, কিন্তু অনেকেই আমাদের কাছে বা আমরা আক্রান্ত হচ্ছি, দেখা যাচ্ছে যে হঠাৎ করে সর্দি কাশি শুরু হয়ে যাচ্ছে, কারোর গা ফুলে যাচ্ছে, স্কিনের সমস্যা হচ্ছে। গরমের এই শুরুতে সাধারণত ত্বকের কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? আচ্ছা, তো এখন যদি আমরা ঋতু হিসাব করে বলি তাহলে সেটা হচ্ছে বসন্তের শুরু বা প্রারম্ভ। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে শীতকাল যখন চলে যায় তখন আসলে বসন্তটা শুরু হয় হয়তো টেম্পারেচার বা আমাদের যে তাপমাত্রা থাকে সেটা কিছুটা সহনীয় পর্যায়ে থাকে, বাট আস্তে আস্তে দেখা যায় যে বসন্ত শেষ হওয়ার আগেই গ্রীষ্মকালের পুরোটা প্রকোপই শুরু হয়ে যায়। আসলে গ্রীষ্মকালে যতটুকু ভাইব আমাদের দরকার বা যতটুকু টেম্পারেচার, হিউমিডিটি বা হিটের ইন্টেন্সিটি যেটা বা সান ইন্টেন্সিটি যেটা, সেটা পুরোটাই মোটামুটি শুরু হয়ে যায়। তো এই সময় দেখা যাচ্ছে যে গাছের পাতা যেমন পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন হয়, দিন রাতের সময়ের তারতম্যের পরিবর্তন হয়, তো ঠিক তেমনি আমাদের ত্বকেরও অনেক ধরনের পরিবর্তন হয় এবং কিছু অসুখ বিসুখেরও প্রাদুর্ভাব ঘটে। তো এই সময়টা ইউজুয়ালি আমাদের বৃষ্টিপাত একেবারেই হয় না, মানে সিজনটা থাকে একেবারেই ড্রাই। তো ড্রাই দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর, ঢাকা শহরে প্রচুর মানুষের বসবাস, সুতরাং প্রচুর কনস্ট্রাকশন, ভাঙাচোরা, ইট পাথরের শহর, তো ধুলোবালি কিন্তু প্রচুর, একেবারেই দূষিত শহর হিসেবে সুনাম রয়েছে। দূষিত শহর হিসেবে আমাদের মোটামুটি ভালো একটা ট্যাগিং রয়েছে, তো আশা করি ট্যাগ থেকে আমরা বের হয়ে যাব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো এই সমস্ত ধুলোবালি বা ড্রাই সিজনের কারণে এবং ঋতু পরিবর্তন দুটোর একসাথে কিউমুলেটিভ এফেক্ট হিসেবে অনেক রোগের কিন্তু প্রাদুর্ভাব ঘটে, সেটা অ্যালার্জিজনিত রোগ এবং স্কিনের রোগ। হ্যাঁ, তো দেখা যাচ্ছে অ্যালার্জিজনিত রোগের মধ্যে দেখা যাচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস বা হেই ফিভার বা অ্যালার্জিক রাইনাইটিস, রাইনোকনজাংটিভাইটিস, ফ্যারেঞ্জাইটিস, এইসব রোগের প্রাদুর্ভাব ঘটে। এছাড়াও বিভিন্ন ধরনের ত্বকের অ্যালার্জি হয়, বিভিন্ন ধরনের অসুখ হয়, পরে আসছি, বাট বিভিন্ন ধরনের ত্বকের অ্যালার্জি হয়। তো এই সময় দেখা যাচ্ছে যে বসন্তকালে ফুল ফুটে, তো ফুল ফুটে বাতাসে প্রচুর পরিমাণে ফুলের পরাগ রেণু বা ফুলের রেণু এগুলি ঘোরাফেরা করে। হ্যাঁ, তো আমাদের কাছে যেমন পরশুদিন আমার কাছে একটা পেশেন্ট আসলে বলছে যে আমি তো আসলে নতুন করে কিছু খাইনি, কিন্তু আমার ঠোঁট ফুলে গেছে, আমার কান ফুলে গেছে, হাত পা ফুলে যাচ্ছে, কেন? তো উনি কিছুদিন বাগানে কাজ করেছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই ফুলের রেণুগুলো কিন্তু বাতাসে ঘুরে, তো বাতাসে ঘুরে কিন্তু আমাদের অনেক সিভিয়ার অ্যালার্জি বা অ্যাকিউট আর্টিকেরিয়া বা অ্যাঞ্জিওইডিমা জাতীয় অ্যালার্জি যেগুলি তৈরি করতে পারে, যেটাকে অনেক সময় পোলেন অ্যালার্জি। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের জিনিসগুলো খুব সিভিয়ার হতে পারে একেবারেই। এবং শীতের শুরু মানে গরমের শুরুতে আমাদের জীবনধারারও কিছু পরিবর্তন ঘটে, আমি সে প্রসঙ্গে আসছি। তবে তার আগে দর্শকদের বলে নেই, যারা আমাদের সঙ্গে ফোনে যুক্ত হতে চান আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে কল করতে পারেন। আমাদের ডার্মাটোলজির সঙ্গে রয়েছে, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ডাক্তার মেহরান, আমরা যে কথা বলছিলাম যে জীবনধারার পরিবর্তন ঘটে, আমরা শীতের চাদর থেকে বেরিয়ে আমরা উন্মুক্ত হই, আমাদের জামা কাপড় আস্তে আস্তে আমাদের দেখা যাচ্ছে যে আমরা খুব পরিবর্তন হয়, বাইরে যাওয়ার ধারাটি পরিবর্তন হয়, রোদের পরিমাণটি বাড়ে এবং ধুলাবালির কথা যেটি বললেন। একই সঙ্গে আসলে স্কিনের যে রোগগুলোর কথা বললেন যে এই সময়ে বাড়তে থাকে, সেগুলো কোনগুলো মূলত বাড়ে এই সময়ে? আচ্ছা, তো আমি একটু শুরু থেকে আসি। সেটা হচ্ছে যে এই আমরা জানি যে আমাদের যে মাথার তালু, হ্যাঁ, যে স্ক্যাল্প বলি, সেখানে সেবাম কন্টেন্ট বা তেলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তো এখানে সিজনটা একটু ড্রাই থাকে, সুতরাং স্ক্যাল্পে সেবাম
বা তেলের কন্টেন্ট কিন্তু একটু উঠানামা করে। তো সেখান থেকে দেখা যাচ্ছে চুলের খুশকি কিংবা দেখা যায় চুল পড়া, এটা কিন্তু এই সিজনে অনেক বেড়ে যায়। হ্যাঁ, আবার হঠাৎ করে একটু গরম ভাব শুরু হওয়ার কারণে আমাদের মুখের যে ঘামের গ্ল্যান্ডগুলো আছে সেগুলি ব্লক হয়ে প্রচুর একনি হওয়া শুরু করে, বা যাদের মেস্তা আছে তাদের মেস্তার প্রাদুর্ভাব বাড়তে থাকে, কারণ হিট বাড়তে থাকে, টেম্পারেচার বাড়তে থাকে এগুলো। এছাড়াও দেখা যাচ্ছে যে চিকেন পক্স, হ্যাঁ, তারপর মিজলস, এই ঋতু পরিবর্তনের সাথে এই সময়টাতে কিন্তু খুব বেশি পরিমাণে হয়ে থাকে। আর এই সিজন চেঞ্জের সময় দেখা যাচ্ছে অনেকে কিন্তু ভাইরাল ফিভারে ভোগেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের জ্বর হচ্ছে, ঠান্ডা হাঁচি কাশি হচ্ছে। তো জ্বরের একটা কমন সিমটম হচ্ছে ফিভার উইথ র্যাশ। হ্যাঁ, এটা নিয়ে যারা মেডিসিন বিশেষজ্ঞ আছেন তারাও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন। অনেক সময় দেখা যাচ্ছে ফিভার উইথ র্যাশ অনেক কারণ রয়েছে। তো এই সময় দেখা যাচ্ছে যে ফিভারটার জন্য তারা মেডিসিন স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, এবং র্যাশটা কী কারণে, সেটা চিকেন পক্স থেকে নাকি আর্টিকেরিয়া থেকে নাকি মিজলস থেকে নাকি অ্যাটোপিক থেকে। সো এই জিনিসগুলো আমাদেরকে ইভ্যালুয়েট করতে হয়। সব অ্যালার্জিতে একটা ব্রড স্পেকট্রাম বা একটা ব্রড হেডলাইন। সো এটার আন্ডারে কিন্তু শত শত জিনিস বা শত শত জিনিস আমাদেরকে ইভ্যালুয়েট করতে হয়, কয়েকশো ডিজিজ আমাদেরকে ইভ্যালুয়েট করতে হয়। একেবারেই। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকে যুক্ত করে নিই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আমার নাম শিমুল, আমার বাসা মানিকগঞ্জ। জি, বলুন। স্যার, আমার হাতের তালু পায়ের তালু অতিরিক্ত ঘামে। আচ্ছা আচ্ছা, সেটি আসলে আপনাকে সমস্যা করছে। আচ্ছা দর্শক, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমরা আসবো আসলে হাইপারহাইড্রোসিস হচ্ছে যেটি, মানে হাতের তালু পায়ের তালু, এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক সমস্যা ভোগে। তো এইটার আসলে সমাধান কি? আচ্ছা, তো এটা সাধারণত এই সিজনে বেশি হয়। হ্যাঁ, এই কারণ হচ্ছে ওই সময় আমাদের অন্য জায়গা থেকে পার্সপিরেশন বা ঘাম কম হয়, সুতরাং হাতের তালু বা পায়ের তালু ঘামা হয়। তো এটাকে বলা হয় ভোলার হাইপারহাইড্রোসিস। তো এটার যদি আমরা কারণে আসি তাহলে দেখা যাচ্ছে যে প্রথম কারণ হচ্ছে অজানা, খুব একটা কারণ আমরা ফাইন্ড আউট করতে পারি না। এছাড়াও দেখা যাচ্ছে যে থাইরয়েডের সমস্যা যাদের থাকে, থাইরয়েডের হাইপারথাইরয়েডিজম যাদের থাকে তাদের সেটা হতে পারে, বা যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের হতে পারে, কিংবা লিপিড প্রোফাইল বা রক্তে বিশেষ ধরনের চর্বির মাত্রা বেশি থাকলে এটা হতে পারে, ইত্যাদি কারণে। তো এটা ট্রিটমেন্ট আমরা 2-3 ভাবে করে থাকি। ফার্স্টে আমরা কিছু 2-1টা মুখে খাওয়ার ওষুধ দিই, এবং বাহ্যিকভাবে ব্যবহারের ওষুধ দিই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জাতীয়, সেটা বিভিন্ন নামে পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা দেই। দ্বিতীয় হচ্ছে আমরা একটা প্রসিডিউর করি যেটাকে বলা হয় আয়ন্টোপোরোসিস। তো আয়ন্টোপোরোসিসের মাধ্যমে বিভিন্ন সেশনে এটাকে কিছুটা নির্মূল করা সম্ভব, তবে এটা কিন্তু ব্যাক করে অনেক সময় বা রিকার্ড হয়। আর মোটামুটি পার্মানেন্ট চিকিৎসা হিসেবে কিন্তু আমরা বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিই। বাট বোটুলিনাম টক্সিন ইনজেকশনটা এই ক্ষেত্রে কিছুটা ব্যয়বহুল, সো রোগীকে এভাবে আমরা বুঝিয়ে নিই বা কাউন্সিলিং করে নিই। কিন্তু এটা সমাধান রয়েছে। তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলেই আমার মনে হয় যে উনি ওনার অবস্থানটা উপকার পাবেন। আপাতত উনি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ড্রাই কেয়ার যে রোল অন গুলো আছে এগুলি ইউজ করতে পারেন। মোটামুটি রাতে একবার করে ইউজ করলে ভালো উপকার। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটি বিভিন্ন নামে পাওয়া যায় মার্কেটে। আরেকজন দর্শক যুক্ত আছেন, যুক্ত করে নেই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাটোর থেকে বলছিলাম। বলুন সুবীর সাহেব। এই আমার 5 দিন হলে সারা শরীরে আপনার হলো চিকেন পক্স বের হইছে। এই তো এত পরিমাণ বের হইছে, আমার সারা শরীরের তুলনায় মুখে এত পরিমাণ বের হইছে যে আমি মানে এটা খুব কষ্ট পাচ্ছেন। এই প্রথম হলো আপনার জীবনে? এই প্রথম, এর আগে কখনো হয়নি। আমি ডাক্তার মেহরান যেটি বলছি, অ্যাডাল্ট চিকেন পক্স, এটি কিন্তু আসলে ছোটবেলায় তো সবারই কম বেশি চিকেন পক্স হয়, এবং আমরা একটু সহজভাবে গ্রহণ করি, তার মাত্রাটিও আসলে সহ্যের মধ্যে থাকে। কিন্তু বড়দেরই বিশেষ করে যে আমাদের যে ভাইটি প্রশ্ন করলেন যে তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, অ্যাডাল্ট চিকেন পক্সের সমাধান কি? তো এখান থেকে কিন্তু যে সিঙ্গেলস হয়ে হয়, তো সেখান থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব পেইন হতে পারে, হ্যাঁ খুব পেইন হয়। পোস্ট হার্পেটিক নিউরালজিয়া যেমন একটা পেইনফুল কন্ডিশন, এরকম একটা কন্ডিশন তৈরি হয়। তো এই ক্ষেত্রে ওনার অবশ্যই একজন ডক্টর, একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই কারণ চিকেন পক্স আমরা জানি যে একটা ভাইরাল ডিজিজ। হ্যাঁ, তো এটা কিছুটা ওষুধপত্র আমাদের খেতে হয়। এই কারণে দেখা যাচ্ছে এখান থেকে অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, কমপ্লিকেশন, তার অন্যান্য জায়গায় ইনভলভ হতে পারে, যেমন থ্রোটে, মুখের ভিতরে, কিংবা চোখে অনেক সময় ইনভলভমেন্ট হতে পারে। তো ওনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক যদি তাকে বলেন কিছু অ্যান্টিবায়োটিক কিংবা কিছু অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ এবং কিছু মলম আমরা দিয়ে থাকি, যেমন মিউপিরিসিন, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট, কিংবা সুদিং এফেক্টের জন্য ক্যালামিন জাতীয় লোশন যেটা আছে, ওগুলি আমরা দিয়ে থাকি। এবং উনি এখন কমপ্লিট বেড রেস্টে থাকবেন। যে কোনো ভাইরাল ডিজিজের প্রথম অ্যাডভাইস হচ্ছে বেড রেস্ট। তো সুতরাং বেড রেস্টে থাকবেন। বিভিন্ন ধরনের মিথ প্রচলিত বা কুসংস্কার প্রচলিত আছে, এটা খাবে না, ওটা খাবে, এগুলি যাতে না করেন আর কি। তো এই জাস্ট রেস্টে থাকবেন এবং একজন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি যে অনুযায়ী। আরেকজন দর্শক
যুক্ত আছেন, আমরা ফোনটি নেই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম শিমুল, আমি কুষ্টিয়া থেকে বলতেছি। জি বলুন, আপনার বয়সটি কত? আমার বয়স 33। জি বলুন। আমার হাত পা মাঝে মাঝে হাত পা ফুলে যায়, মুখ ফুলে যায়। জি জি। আমি থাইরয়েড পরীক্ষা করেছি, কিডনি পরীক্ষা করেছি, রক্তের কয়েকটা টেস্ট পরীক্ষা করেছি, ডায়াবেটিস পরীক্ষা করেছি, কিন্তু কোনো কিছুই ধরা পড়েনি। জি না, আমার প্রেশার হাই প্রেশার, মাঝে মাঝে আমি হাই প্রেশারের বড়ি খাই। জি জি, এই সমস্যা না, মাঝে মাঝে ফুলে যায়, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যাক, আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনি যে কথাটি বললেন একটু আগে, এই যে অ্যাঞ্জিওইডিমা বা লোকাল ফুলে যায়, ওনার হাত পা মাঝে মাঝে ফুলে যায়, উনি একমাত্র হাইপারটেনসিভ, হাই প্রেশার রয়েছে, কি করা যায় ওনার জন্য? আচ্ছা, প্রথমত হচ্ছে কুষ্টিয়ারি ভাইকে বলবো যে উনি একটা কথা বলেছেন যে উনি মাঝে মাঝে প্রেশারের ওষুধ খান। তো মাঝে মাঝে প্রেশারের ওষুধ খাওয়াটা কিন্তু খুব রিস্কি না, সেটা তো বটেই। হ্যাঁ, তো এটাতে এরপরে আমার যে টপিকটা আছে সেটাতে আসি। সেটা হচ্ছে উনি কিডনি টেস্ট করিয়েছেন, উনি বললেন যে ডায়াবেটিস করিয়েছেন, ক্রিয়েটিনিন, থাইরয়েড করেছেন। তো ওনার মাঝে মাঝে ফুলে যায়, দ্যাট মিনস ওনার কিন্তু আবার ফুলে গিয়ে আবার ঠিক হয়ে যায়। তো কিডনির সমস্যা যদি হতো তাহলে কিন্তু ফোলাটা থেকে যেত, পারসিস্ট করতো। তো সুতরাং বোঝা যাচ্ছে এটা ওনার অ্যাকিউট আর্টিকেরিয়া বা অ্যালার্জি হয়, কিংবা অ্যাঞ্জিওডিমা যেটাকে বলে সেটা হয়। তো এই ক্ষেত্রে উনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে রক্তের সামান্য দুটো পরীক্ষা আছে, সেটা হচ্ছে সিবিসি করে থাকি আমরা, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাতে আমরা সার্কুলেটরি ইসোনোফিলটা দেখি। হ্যাঁ, এটা এবং সিরাম আইজিই, যে আমার রক্তে অ্যালার্জির পরিমাণটা কত, এটা দেখে যদি বেশি থাকে তাহলে ওনাকে একজন চিকিৎসক একটা অ্যান্টিহিস্টামিন সাজেস্ট করবেন। সেটা কতদিন খাবে, কিভাবে খাবে, তাহলে দেখা যাচ্ছে যে প্রকোপটা কমে যাবে। এরপরও না কমলে ফার্দার অ্যাডভান্স স্টেজে আমরা কিছু টেস্ট করি, যেমন স্যাট টেস্ট, প্রিক টেস্ট, এগুলো করি, সেগুলো পরের ব্যাপার। আগে যদি সিম্পল অ্যান্টিহিস্টামিন খেয়েও যদি ওনার কন্ট্রোলে থাকে তাহলে উনি আমার মনে হয় একটু হয়তো দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং এটি সমাধানযোগ্য। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছে। দর্শক, আপনার নাম এবং বয়স জানিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমার বয়স 40 বছর। জি, কোথা থেকে বলছেন? জি, আমি ময়মনসিংহ থেকে বলছি। বলুন। আপনার সাউন্ডটি কমিয়ে নিন, আপনার টিভির ভলিউমটি একটু কমিয়ে নিন। জি বলুন, এবার প্রশ্নটি করুন দর্শক। জি জি, আমি ময়মনসিংহ থেকে বলছি। আমার শরীর চুলকানি, আমার শরীর চুলকায়, করণীয় কি? হ্যাঁ, করণীয় কি? এমনিতেই চুলকায় নাকি বিভিন্ন খাবারের সাথে সম্পর্কিত, বা কোনো কিছু আপনি নতুন জামা কাপড়ের সাথে সম্পর্কিত? না না, শুধু চুলকায়? জি না, এরকম কোনো সমস্যা না, কাপড়ের বা খাওয়া দাওয়ার ব্যাপার না। তো এমনি বলা বলি করে যে এই যে করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে এরকম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। একটা মেহরান, ওনার মনে একটা ক্ষীণ সন্দেহ হচ্ছে যে করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে ওনার বোধহয় শরীর এরকম মাঝে মাঝে চুলকায় এবং এটি নিশ্চয়ই ওনাকে বদার করছে। তো করোনা ভ্যাকসিন নিয়ে একটা মজার কথা, সেটা হচ্ছে যে সেদিন আমার কাছে এক পেশেন্ট আসলো যে তার 5 বছর পরে, ভ্যাকসিন তো অলমোস্ট 4.5 ইয়ার্স হয়ে গেল, যে চুল পড়ছে। তো এখন ব্যাপারটা এমন যে যা কিছুই হচ্ছে, তার কাশি হলেও সেটা করোনা ভ্যাকসিন, গ্যাস্ট্রিকের সমস্যা হলেও করোনা ভ্যাকসিন। তো আসলে ব্যাপারটা সবসময় এরকম না। আর দ্বিতীয় হচ্ছে আসলে ইচিং বা চুলকানো কিন্তু কোনো রোগ না, এটা একটা উপসর্গ। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের টিনিয়া বা দাউদ হলে চুলকায়, স্ক্যাবিস হলে চুলকায়, সোরিয়াসিস হলে চুলকায়, লাইকেন প্ল্যানাস হলে চুলকায়, এসএলই হলে চুলকায়, বিভিন্ন জিনিস। যদি শুধু চুলকানি থাকে তাহলে উনি ফেক্সোফেনাডিন বা হিস্টাসিন জাতীয় একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, এবং সিম্পল যে মোমেটাসন ক্রিম আছে অলিভ অয়েল দিয়ে, মোমেটাসন জাতীয় ওষুধ বা বেটামেথাসন জাতীয় ওষুধটা যদি মিক্স করে অলিভ অয়েল দিয়ে শরীরে লাগান তাহলে দেখা যাচ্ছে যে ভালো, এটা কমে যাবে। এবং আপনি নিশ্চয়ই যদি না কমে তাহলে একজন ডার্মাটোলজিস্টের সহযোগিতা নেবেন, বা আপনার কাছাকাছি যিনি রেজিস্টার্ড ডক্টর রয়েছে তার সহযোগিতা নেবেন, হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে। আমরা আসলে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে আনন্দিত করছে। আমরা যে আলোচনায় ছিলাম যে শীতের মধ্যে শেষে এই গরমে, বিশেষ করে বসন্তকালে প্রাদুর্ভাব হচ্ছে চিকেন পক্স এবং শিঙ্গেলস। আমাদের একজন দর্শকও প্রশ্ন করেছেন এই সময় এটি বাড়ার কারণ কি, এবং অ্যাডাল্টের হলে আসলে এটি কষ্টদায়ক বেশি হয়, মানে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই ক্ষেত্রে? আসলে এটা তো একটা ভাইরাল ডিজিজ, জানেন। তো এই ক্ষেত্রে আসলে সতর্কতা হচ্ছে, যদি এই ধরনের উপসর্গ হয় বা এই ধরনের প্রাদুর্ভাব দেখা যায়
তাহলে সেই ক্ষেত্রে আসলে ডিলে করা ঠিক না, কারণ যেহেতু বয়সকালে আরও কিছু ব্যাপার থেকে থাকে, সে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, তার যদি ডায়াবেটিস থাকে, তাহলে দেখা যাচ্ছে সিঙ্গেলসটা অনেক বেশি পেইনফুল, অনেক সিভিয়ার হয়। এছাড়া যেটা আগে বললাম যে তার যদি চোখে হয় কিংবা থ্রটে হয়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন পড়তে পারে, কিংবা আরো কিছু ওষুধ ইউজ করার প্রয়োজন আমরা হতে পারে। অ্যান্টিভাইরাল অনেক সময় অ্যান্টিভাইরাল অনেক সময় দিয়ে থাকে, তবে অ্যান্টিভাইরাল দেওয়ার আগে কিন্তু আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে, আমরা দোকানে যে একটা অ্যাসাইক্লোভির বা এই জাতীয় ওষুধ খাওয়াটা একেবারে ঠিক না। কি ডোজে খাবো বা কি কি ধরনের পরীক্ষা করবো, দেখা যাচ্ছে যে লিভার, কিডনি, এই ধরনের পরীক্ষাগুলো আমাদের করে নিতে হয়। তো আমার মনে হয় এই ধরনের প্রাদুর্ভাব দেখা মাত্রই আমরা এটা ওটা হোম রেমেডি না করে বা বাসায় নিজেরা নিজে চিকিৎসা না করে আমরা অবশ্যই এই কেস আমাদের একটু ডক্টর দেখানো উচিত এবং তাকে একটু আইসোলেশনে থাকা উচিত, যাতে অন্যান্য ফ্যামিলি মেম্বাররা বা তার চেয়েও যদি কেউ বয়স্ক থাকে তারা যাতে এফেক্টেড না হয়, আক্রান্ত না হয়। এবং পথ্যের ব্যাপারে অনেক ধরনের মিথ রয়েছে, আপনি যেটি বললেন এই সময় এটি খাওয়া যাবে না, আমাদের কাছেও প্রশ্ন করে। আসলে পথ্যের ব্যাপারে কোনো রকমের কিছু, পথ্যের ব্যাপারে যেহেতু ভাইরাল ডিজিজের সময় আমাদের কিছুটা ইমিউনো কম্প্রেশন হয় বডিতে, হ্যাঁ, কিছুটা উইক হয়ে যায়, আমরা ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাই। তো সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই নিউট্রিশিয়াস ফুড খেতে হবে। খুব বেশি হেভি ফুড, তেল চর্বিওয়ালা খাবার বা পোলাও কোরমা এই জাতীয় বা বেশি ভাত টাত খাওয়া না খেয়ে ফ্রুটস, ভেজিটেবল অ্যান্ড প্রোটিন বেসড যে খাবারগুলো আছে, যেমন ডিম, মাছ, মুরগির মাংস, যার যার স্বাদ ও সাধ্য অনুযায়ী এই খাবারগুলো আমাদেরকে বেশি ইনটেক করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফ্লুইড ইনটেকটা যাতে মেইনটেইন থাকে, তা নাহলে দেখা যাচ্ছে ডিহাইড্রেশন হতে পারে বা বিভিন্ন ধরনের আরো আদার্স কমপ্লিকেশন হতে পারে। আমরা জানি যে আসলে গরমে ত্বকের যত্ন নিয়ে কথা বলছিলাম, গরমে আমরা অনেক ঘামি, বাইরে যাচ্ছি প্রচণ্ড ঘামছে, বাসায় ফিরছে ফ্যান ছেড়ে বা এসি ছেড়ে বসে যাচ্ছে। এই সময় ত্বকের এই যে পরিবর্তনগুলো হচ্ছে, হঠাৎ করে ঘামছে আবার শুকিয়ে যাচ্ছে, বা অনেকে শাওয়ার নিয়ে ফেলছে সঙ্গে সঙ্গে ত্বক ড্রাই হয়ে যাচ্ছে, এই সময় ত্বকের যত্নটি আসলে কি হওয়া উচিত? শীতকালে তো আমরা খুব লোশন টোশন মেখে বসেছিলাম, এখন কি করব? শীতকালে যে লোশনগুলো রেখেছিলাম, আমার মনে হয় এটা এখন আর এটাকে আমাদের মাইন্ডসেট করতে এখন আর ব্যবহারের খুব একটা প্রয়োজন নাই। হ্যাঁ, আবার যখন ড্রাই সিজন আসবে বা পরবর্তী শীত আসবে তখন। সো আমাদের দেশে মূলত ঘামটা হয় কিন্তু গরমের কারণে, বলবো হিউমিডিটির কারণে, বা বাতাসে যে আর্দ্রতার শতকরা পরিমাণ থাকে ঠিক সেটার কারণে হয়ে থাকে। তো ঢিলে ঢালা কাপড় পরবো যতটা সম্ভব, এবং হালকা কালারের কাপড় পরবো। কেন হালকা কালারের কাপড় পরবো? যে হালকা কালারের কাপড় কিন্তু আমাদের লাইট রিফ্লেকশনটা কম করে, আলো তাপ কম ধরে রাখে। হ্যাঁ, লাইট রিফ্লেকশনটা বেশি করে, শোষণটা কম করে। হ্যাঁ, সুতরাং আমাদের গরমটা কিন্তু কম লাগবে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ডেইলি একবার মিনিমাম, কিংবা যদি সম্ভব হয় দুবার শাওয়ার নিব, এবং একটা ভালো ফেস ওয়াশ বা ময়েশ্চারাইজার ইউজ করবো। খুব বেশি অতিরিক্ত ইমুলিয়েন্ট তেল, অলিভ অয়েল এগুলি খুব একটা প্রয়োজন নাই। হ্যাঁ, এবং প্রিকলি হিট পাউডার যেটাকে আমরা বলি, বা ঘামাচি পাউডার বা মিলিয়ারিয়া যেটা রোধ করার যে পাউডারগুলো, ওগুলি ইউজ করার চেষ্টা করা যাবে, এটা ইউজ করা যাবে। অনেকেই দেখা যাচ্ছে যে এই সময় এই যে গরমের ঘামে কিছু কিছু অংশ ত্বকে সাদা হয়ে যায়, আমরা টিনিয়া ভার্সিকুলার বা যেটা, এটা এক ধরনের ফাঙ্গাল, এই ধরনের সমস্যা অনেকে ভুগে থাকেন এবং চলে আসেন, কি করা যায় সেক্ষেত্রে? আচ্ছা, তো এই সময় ঘামটা শুকায় দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে শার্টের কলারের এখানে কিংবা ঘাড়ে এসব জায়গায় টিনিয়া ভার্সিকুলার আপনি যেটা বললেন, বা আমরা যে বলি হচ্ছে পিটেরিয়াসিস ভার্সিকুলার, হ্যাঁ, বা সহজ বাংলায় বলতে গেলে দাদ বা ছুলি, ছলম, দাদ না ঠিক, ছুলি বা ছলম যে জিনিসটা, সেটা এই সময় প্রচুর প্রাদুর্ভাব ঘটে। তো এইটার চিকিৎসাটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী হয়, দেখা যাচ্ছে 2 মাস বা 3 মাস আমরা লাগানোর ওষুধ বা মলম দিয়ে থাকি, অথবা একটা শ্যাম্পু অ্যান্ড কিটোকোনাজল জাতীয় যে শ্যাম্পুগুলো ওটা দিয়ে থাকি। আপনি যদি চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব না হয়, তাহলে অবশ্যই 2% কিটোকোনাজল যে ক্রিমটা, আমি আবারও বলি 2% কিটোকোনাজল, এই ক্রিমটা ইউজ করবেন ডেইলি 2 থেকে 3 বার, এবং কিটোকোনাজল শ্যাম্পুটা আপনি ইউজ করবেন গোসলের সময়, মাথায় না, এবং এফেক্টেড এরিয়াগুলোতে প্রতিদিন। যদি খুব সিভিয়ার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মুখে খাবার বড়ি প্রয়োজন হবে, কারণ এটা আসলে অনেকেই সমস্যায় ভোগেন, এবং ওই দোকান থেকে ক্রিম লাগান, অনেক সময় স্টেরয়েড ক্রিম লাগায় দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, আরো বিপরীত হয়। অনেক সময় কালারের চেঞ্জের জন্য আমরা অনেক সময় ভিটিলিমাস বা ট্যাক্রোলিমাস জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার দিয়ে থাকেন, আমি জানি সেটা। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে, বয়স জানিয়ে প্রশ্নটি করুন। আমার বাসা জামালপুর। আমি 4 মাস যাবত এই খাওয়ার জন্য ভুগতেছি। আমাদের ফ্যামিলি সবাই ফ্যামিলি 4 জনই আমরা খাজের। কোথায় হচ্ছে মূলত? হ্যাঁ, চর্ম ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমরা যাওয়ার পরে সাবান দিছিল, 800 টাকা ওষুধপাতি দিছিল, খায়ও আমাদের শরীরে কোনো কাজ করা ভালো হয়নি। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখতে চাই, জি, এত বড় একটা মেজরিটি রোগ দেশে ছড়িয়ে গেছে, আমাদের সরকার কেন এটার মধ্যে কোনো প্রতিরোধ করছে না? করোনা ভাইরাসের সময় অনেক ধরনের ওষুধপাতি বের করছে। জি, আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে এটা আপনারও এক ধরনের অবজারভেশন, যেটি বললেন যে ওনার পুরো পরিবার একদম এই চুলকানিতে ভুগছেন, যেটি আসলে আমরা
হয়তো স্ক্যাবিস লাইক এরকম এটা আসলে মনে দুটো হচ্ছে জিনিস কি? হতে পারে। আপনি যেটা বললেন সেটা হচ্ছে স্ক্যাবিস, যেটা একটা প্যারাসাইটিক ডিজিজ, হ্যাঁ। পরজীবী দিয়ে হয়, যেটাকে আমরা বাংলায় বলি খোসপাঁচড়া। জি। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে টিনিয়া বা ছত্রাক বা দাউদের যে ইনফেকশনটা, এটা আসলে একটু দেখলে ভালো হতো। তো যদি আসলে যেটা আপনি বললেন যে স্ক্যাবিস যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি মেম্বারের চিকিৎসার প্রয়োজন, এবং সেক্ষেত্রে আমরা পারমিথ্রিন জাতীয় ক্রিম দিয়ে থাকি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দেখা যাচ্ছে যে ক্রিমটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আলাদা আলাদা করে ব্যবহার করতে হবে। ধরেন আপনার জন্য 2টা ক্রিম লাগলো, আরেকজনের জন্য 2টা ক্রিম, একজন 2টা ক্রিম, প্রত্যেকটা সদস্যকে হ্যাঁ, এখানে treat করতে হ্যাঁ হবে একই সদস্যদের। সঙ্গে। ভুলটা যেটা হয় সেটা হচ্ছে সব সদস্য একটা টিউব ইউজ করে, অথবা আপনার বিলঙ্গিংস যেগুলো আছে মানে কাপড় চোপড়, হ্যাঁ। তারপর টাওয়েল, বিছানার চাদর, বালিশের কাভার, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু গরম পানিতে ধুতে হবে। একদম। প্রয়োজনে অনেক সময় দেখা যাচ্ছে যে আইভারমেকটিন জাতীয় ওষুধ যেটা, সেটা কিন্তু আমরা মুখে খাওয়ার জন্য ইউজ করে থাকি। তো সুতরাং এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিটমেন্টটা কিন্তু ইনকমপ্লিট থাকা যাবে না, কমপ্লিট ট্রিটমেন্ট প্রয়োজন হবে। এবং সব সদস্যদের ট্রিটমেন্ট, সব সদস্যদের। একজন বাকি থাকলেও তার থেকে আবার এক্স্যাক্টলি, সবাই আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো রেজিস্টার্ড চিকিৎসক আছে যারা স্ক্যাবিসের ট্রিটমেন্ট দিতে পারবে না। সো আপনি আবার একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, উনি আপনাকে সঠিক ট্রিটমেন্ট এবং দিবেন। প্রয়োজন হলে অ্যান্টিহিস্টামিন দেবেন যদি Exactly. চুলকানি হয়। এবং ওনারও একটি ধারণা রয়েছে যে করোনার পরবর্তী সময়ে এইগুলো বাড়ছে। আসলে না, করোনার আমি একটা কথা বলি যে করোনার বেশিরভাগ জিনিস কিন্তু অ্যাকিউট হয়, হয়তো কারো অ্যালার্জি বা যদি কোনো জি। রিয়াকশন হয় সেটা সাথে সাথে হতো। এই 3-4-5 বছর পরে এসে হওয়াটা খুব আনলাইকলি। আমরা আসলে একটি ব্যাপার লক্ষ্য করছি, সামনেই কিন্তু রোজা চলে আসছে, রমজান চলে আসছে। যারা ক্রনিক ডিজিজ, বিশেষ করে ডার্মাটোলজিক ডিজিজে আক্রান্ত, এই সময় কিন্তু যত্নটি একটি পরীক্ষার মধ্যে পড়ে যায় আর কি, চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। কারণ সারাদিন রোজা রাখে মানুষ, নিজের ইবাদতে মশগুল থাকে, ত্বকের যত্ন নিয়ে অনেকেই আবার অনেক কিছু লাগাতে চান না, অনেক কিছু করতে চান না। আবার সন্ধ্যার পরে দেখা যাচ্ছে যে তারাবিতে ব্যস্ত হয়ে যান, একটি কম্প্রোমাইজ হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে পানি খাওয়ার পরিমাণটা। এই সময় ডিহাইড্রেশন অনেকেরই বেশি থেকে থাকে, ত্বকের মধ্যে নানান রকমের ডিহাইড্রেশনের ছাপ পড়ে যায়। এটাকে কিভাবে আসলে মানে সমন্বিত করা যায়? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন। আমাদের আসলে আমরা জানি যে আরবি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু রোজার বা রমজানের টাইম কিন্তু আস্তে আস্তে আগায়। হ্যাঁ, তো এবার এমন একটা সময় যে বেশ গরমই থাকবে বা গরমটা শুরু হবে। তো এটা একটা ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে যে আপনি যেটা বললেন যে বেশ কিছু ডার্মাটোলজিক্যাল ডিজিজ আছে যেগুলো আমাদের ক্রনিক কিংবা আমাদের অটোইমিউন যে ডিজিজগুলো আছে, যেমন এসএলই বলি, লাইকেন প্ল্যানাস বলি, সোরিয়াসিস বলি, ইত্যাদি যে অসুখগুলো রয়েছে, তো সেই কিংবা ভিটিলিগো বলি। হ্যাঁ, তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার অনেক ধরনের ইমিউনো কম্প্রোমাইজ ড্রাগ যেটা আছে যে ডিজিজ মডিফাইং ড্রাগ দিতে হয়, কিংবা দেখা যাচ্ছে অনেক সময় যে 3 বেলা ওষুধ দিতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুলি আমাদের জিনিসটাকে হ্যান্ডেল করতে হয় যে 2 বেলা, আবার 2 বেলার সময়টা ডিফারেন্স কিন্তু 12-13 ঘন্টা যাতে হয়। তো সুতরাং দেখা যাচ্ছে আমরা যদি ইফতারের সময় ওষুধটাকে রিশিডিউল করি বা সেহরির সময় রিশিডিউল করি, তাহলে মোটামুটি একটা গ্যাপ বা ইন্টারভেল কিন্তু 12 ঘন্টা থাকে। প্রবলেম যেটা হয়, সবাই তো আসলে সকালে ব্রেকফাস্টের পরে ওষুধটা খেয়ে অভ্যস্ত, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে, তো অনেকেই ব্যাপারটা ভুলে যান। তো আপনারা দেখা যাচ্ছে যে ওষুধের কিছু বক্স পাওয়া যায় সকাল সন্ধ্যা, কিংবা একটা ডায়েরি বা ক্যালেন্ডার মেনটেন করবেন, বিশেষ করে যাতে ক্রনিক ডিজিজগুলোতে কোনোভাবেই যাতে ওষুধের ডোজটা মিস না হয়। স্পেশালি সোরিয়াসিস, লাইকেন প্ল্যানাস, ক্রনিক এক্সিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এগুলোতে যদি আমাদের ওষুধের ডোজ মিস হয় তাহলে কিন্তু বেশ তারতম্য হয়, মানে অসুখটা পুট করে বেড়ে যেতে পারে, হুট করে এটার প্রাদুর্ভাবটা বেড়ে যেতে পারে। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আপনি যেটা বলেন এই সময় ইবাদত বন্দিগি হোক বা একটা ফেস্টিভ একটা মুডও থাকে অনেক সময়, তো এই কারণে কিন্তু অনেকে ওষুধের কথা ভুলে যায়। তো এটা একেবারে করা যাবে না। হ্যাঁ, একেবারে। তো এবার যেহেতু গরমের মধ্যে রোজাটা পড়ছে বা রমজান মাসটা শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের পানির পরিমাণ, তো পানি মানে কিন্তু শুধু যে আমরা ওয়াটার খাচ্ছি সেটা না, আমাদের খাবারের ভিতরে কিন্তু পানি থাকে, ভাতের মধ্যে পানি থাকে, শাকসবজির ভিতরে অনেক ওয়াটার কন্টেন্ট থাকে, ফ্রুটসের ভিতরে ওয়াটার কন্টেন্ট থাকে, মাংসের ভিতরে পানি থাকে। তো অ্যাজ এ হোল কিন্তু আমরা ওয়াটার কন্টেন্ট জিনিসগুলো কম খাচ্ছি, শুধু যে এই মানে গ্লাসে করে যে পানি কম খাচ্ছি সেটা না। তো আমাদের যেই খাবারগুলো ওয়াটার কন্টেন্ট বেশি, লাইক ভেজিটেবলে প্রচুর পানির পরিমাণ ধরে রাখে ওটা, তারপর কিছু কিছু ফ্রুটস আছে যেমন তরমুজ, যাদের ডায়াবেটিস নেই অবশ্যই, বা যেই সমস্ত ফলগুলো পানির পরিমাণ বেশি সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। আমরা যদি চিরাচরিত নিয়ম থেকে যদি একটু বের হয়ে আসতে পারি যে ইফতার মানেই যে আমার বুট বড়া বেগুনি একেবারে ডুবা তেলে বারবার তেলে ভাজে, এগুলোতে আপনি ওয়াটার কন্টেন্টও পাবেন না এবং আপনার গ্যাস্ট্রিক ইরিটেশন হবে, এবং এই গ্যাস্ট্রিক ইরিটেশন থেকে কিন্তু অ্যালার্জির একটা সম্পর্ক রয়েছে। জি, আমরা একটু চমৎকার মানে লিঙ্ক দিলেন আপনি, যে খাদ্যাভ্যাসের যে চেঞ্জটি হয় সেহরিতে, ইফতারিতে, এবং ইফতারিতে রকমারি বাহারি খাবার, এবং অনেকেরই বিভিন্ন রকম খাবার প্রথমবার এক্সপ্লোর করেন। দেখা যাচ্ছে যে একই তেলে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আবার একই তেলে বেগুনি ভাজা হচ্ছে, সেটি উনি খেলেন, অ্যালার্জির কিছু প্রবলেম হয়ে যায় অনেকের ক্ষেত্রে। নতুন নতুন খাবার অনেকে এক্সপ্লোর করেন, সেক্ষেত্রে আসলে কি সতর্কতা অবলম্বন করা দরকার? নতুন নতুন খাবার
ট্রাই করে সেখান থেকে একটা অ্যালার্জি হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে তেল যদি বাসি হয় ওই তেল থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। মানে বাসি খাবার বা অ্যাডাল্টারেটেড ফুড থেকেও কিন্তু অ্যালার্জি হয়, প্রিজারভেটিভ থেকে অ্যালার্জি হয়। আমরা খালি চিংড়ি মাছটা খালি চিন্তা করি, কিন্তু আমরা যে ফুড প্রিজারভেটিভ থেকে অ্যালার্জি হয় এটা কিন্তু অনেক সময় ভুলে যাই। সো আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে যাতে অন্তত স্বাদ ও সাধ্য অনুযায়ী খাবার যে প্যাটার্নটা আছে আমাদের চিরাচরিত, যে বুট, বড়া, বেগুনি, হালি, মানে যত রকম মশলাদার খাওয়া যায় এগুলি যতটা সম্ভব অ্যাভয়েড করা। আপনি স্বাদ ও সাধ্য অনুযায়ী আপনি খাবার দাবারের মধ্যে ওয়াটার কন্টেন্ট যেগুলোতে বেশি যায়, লাইক গ্রিন লিফি ভেজিটেবল বা একটু চিকেন আইটেম, বা আপনি ধরেন মাছও যদি খান ইফতারে, যদিও আমাদের এটা প্র্যাকটিসের সাথে যায় না, কিন্তু অসুবিধা তো নাই, আল্লাহ তো বলেন নাই যে এটা খাওয়া যাবে না। বা আপনি যদি কিছু ফ্রুটস রাখেন, হ্যাঁ কিছু জুস রাখেন, মানে একটু যাতে জিনিসগুলো যাতে লেস কুকড হয় অথবা যাতে মশলার পরিমাণ কম থাকে, ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। স্কিনের জন্য ভালো, আপনার অ্যাজ এ হোল ওয়েলবিং এর জন্য এটা আসলে অনেক উপকারী। একজন দর্শক যুক্ত আছেন, আমরা তার কথা শুনে আসি। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে ইকরামুল কবির, ঢাকা থেকে বলছি। জি, আমার মূল সমস্যাটা হচ্ছে যে আমার মাথায় বিশেষ করে কপালের উপরে এবং চুলের ইয়াতে বেশ খুশকির মতো, আবার একটু চলটা জাতীয়, দ্যাট ইজ একটা লেয়ারের মতো পড়ে, যেটা পরিষ্কার করলে যাচ্ছে না। আমি বিভিন্ন সময়ে ডাক্তারদের শরণাপন্ন হয়েছি, ওনারা শ্যাম্পু জাতীয় ওষুধ দিয়েছেন, আমাদের দেশি শ্যাম্পু না, বাইরের শ্যাম্পু মাখার জন্য বলেছেন। মানে লিখেছিও, কিন্তু আসলে রিমুভ করা যাচ্ছে না। মাঝে মাঝে ভাবছি যে চুল পুরা ফেলে দিলে কেমন হয়, কিন্তু ছেলে মেয়ের কারণেও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ভীষণ আসলে একটু, এবং প্রতি সকালবেলায় দেখা যায় কপালের উপর একটা লেয়ার তৈরি হয়ে যায়। যে অসংখ্য ধন্যবাদ ইকরাম সাহেব, আমরা আপনার প্রশ্নের জবাবে আসছি। উনি খুব সুন্দর একটা হিন্ট দিয়েছেন যে ওনার কপালের উপরে, মানে দ্যাট মিনস ওনার যে ডিজিজটা রয়েছে সেটা হেয়ার লাইন ক্রস করে। সো হেয়ার লাইন যখন ক্রস করে স্ক্যাল্পে এরকম চলটা উঠা বা চামড়া ওঠা জিনিস, সেটাকে আমরা অনায়াসে বলতে পারি যে এটা হচ্ছে স্ক্যাল্প সোরিয়াসিস। আমাদের গায়ে যেমন সোরিয়াসিস হয়, স্ক্যাল্পে মাথা তালুতেও কিন্তু সোরিয়াসিস হয়। তো সুতরাং মাথার কিছু হলে আমরা মনে করি এটা পিটিরিয়াসিস, ক্যাপিটিস বা খুশকি, ব্যাপারটা সবসময় এরকম না। সো ওনাকে এখানে একটু কিছু জিনিসের সতর্ক থাকতে হবে। উনি ব্যথার ওষুধ খাবেন না, ব্যথার ওষুধ কিন্তু সোরিয়াসিস বাড়ায় দেয়। টক জাতীয় খাবার খাবেন না, এবং উনি যাতে বিটা ব্লকার জাতীয় ওষুধ খাবেন না, এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে সেই ক্ষেত্রে ওনার কিন্তু নর্মাল শ্যাম্পু ইউজ করলে হবে না, বা শুধু কিটোকোনাজল শ্যাম্পু ইউজ করলে হবে না, উনি অল্টারনেট ডেতে ইউজ করতে হবে। কিটোকোনাজল শ্যাম্পু একদিন, টার জাতীয় শ্যাম্পু একদিন, এভাবে ইউজ করতে হবে, এবং দীর্ঘমেয়াদী 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত ইউজ করতে হবে। সাথে বেটামেথাসন যে লোশনটা পাওয়া যায়, আমি জেনারিকটাই বলছি, বেটামেথাসন লোশনটা যদি উনি রাতে মাথায় 4-5 ফোঁটা করে দেন, দিয়ে একটু মাসাজ করেন, এরকম যদি 2-3 মাস করেন, তাহলে দেখা যাবে যে উনি রেস্ট অফ দ্য ইয়ার ভালো থাকছেন। তবে এটা যদি পুরোপুরি চলেও যায়, যেহেতু এটা অটোইমিউন ফেনোমেনা, সো এটা আবার কিন্তু ব্যাক করতে পারে, এটা মনে রাখতে হবে ওনাকে। হ্যাঁ, কিন্তু এটা সব কিছুই মাথায় যে খুশকি না, স্ক্যাল্পেও কিন্তু আমাদের প্রায় 30-40 রকম ডিজিজ হতে পারে, এবং আমার মনে হয় এটা নিয়মিত একটু ফলো আপে থাকা উচিত। একজন চর্ম রোগ বিশেষজ্ঞের ফলো আপে থাকলে নিশ্চয়ই সেটি ভালো হবে। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি গরমের রেগুলার ত্বকের যত্ন নিয়ে আমরা বলতে চাই, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এই সময় তারা স্কুলে যায়, দৌড়ায়, ঘামে সারাক্ষণ, এবং মানে তাদেরও কিছু স্কিনের প্রবলেম হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় যে হাতে পায়ের মধ্যে এক ধরনের ডার্মাটাইটিসের মতো তৈরি হয়, খুব ড্রাইনেস তৈরি হয়। শিশুদের ত্বকের যত্ন নিয়ে যদি একটু বলতেন একেবারে। এই সময় বাচ্চাদের খুব বেশি হয় 2টা জিনিস, একটা হচ্ছে স্কেবিস, আর একটা হচ্ছে ইম্পেটাইগো। হ্যাঁ, একটা হচ্ছে আপনার প্যারাসাইট দেওয়া হয়, ইম্পেটাইগো হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ। তো এই দুটেই আমরা প্রিভেন্ট করতে পারবো পরিষ্কার পরিচ্ছন্নতা। হালকা কুসুম গরম পানিতে গোসল করব, খুব বেশি গরমের দরকার নেই, আবার ঠান্ডা পানিতেও না, এবং একটা ভালো সোপ ইউজ করব, মোটামুটি একটা ভালো সাবান ইউজ করবো, ঢিলা ঢালা কাপড় পরবো, এবং ঘামটা হলে চেষ্টা করব ভিজা টাওয়েল দিয়ে মুছে ফেলা, এবং যেটা হচ্ছে ম্যালেরিয়া প্রিভেন্টিভ যে পাউডারগুলো আছে বা প্রিকলি হিট যে পাউডারগুলো আছে সেটা ব্যবহার করা। অনেকের ঘামাচির মতো হয়ে থাকে এই সময় গরমে, বিশেষ করে একেবারে আমরা ম্যালেরিয়া বলি। ম্যালেরিয়া আবার কিছু টাইপ আছে, 4-5 রকম। আচ্ছা, সেটি ওই যেটা পাউডারের কথা বললেন, সেটি সিম্পল যেটা, সেটা পাউডার দেওয়া হয়। অনেক সময় খাবার ওষুধও কিন্তু লাগে ঘামাচির জন্য। আচ্ছা, আমরা একেবারে শেষ দিকে আরেকটি বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা ত্বকের যত্ন নিয়ে বেশি চিন্তা করে, যে দেখা যাচ্ছে যে যাদেরকে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়, ত্বকের মধ্যে অনেকেই বিভিন্ন রকমের লোশন, পাউডার এগুলো সবসময় মাখতে হয়, তাদের ক্ষেত্রে গরমে কোনো বিশেষ রয়েছে কিনা, এবং অনেকের দেখা যায় অ্যালার্জি তৈরি হয়ে যায় এই সময়। এই ক্ষেত্রে গরমে একটা অ্যাডভাইস হচ্ছে বারবার মুখটা ধোয়া উচিত। তা নাহলে দেখা যাচ্ছে যে এই যে গ্ল্যান্ডের যে নালীগুলো আছে এগুলি ব্লক হয়ে কিন্তু ফলিকুলাইটিস, একনি এগুলি ডেভেলপ করবে।
আর হচ্ছে মেকআপ বলেন পাউডার বলেন যেটাই বলেন মানে পারপাসটা শেষ হয়ে যাওয়ার পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি একটা তুলার মধ্যে অলিভ অয়েল দিয়ে মোটামুটি এটা ওয়াইপ আপ করলে তাড়াতাড়ি এটা চলে যাবে, তাড়াতাড়ি সেটা চলে যাবে। সেটি আরেকটি বিষয়। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই গরমের সময় যখন কেউ ট্রাভেল করে অথবা বাইরে যায়, তখন তাদের এই ত্বকের যত্নের জন্য কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার? গরমে বাইরে গেলে আমার মনে হয় এই ক্ষেত্রে তো আসলে খুব একটা আমরা ময়শ্চারাইজার বা লোশনের কথা বলি না। একটা জিনিস আপনার ক্যারি করা উচিত, সেটা হচ্ছে একটা সানব্লক। একদম, হ্যাঁ, সানব্লকের আসলে ইমিডিয়েট এফেক্ট আমরা বুঝি না, বাট লং টার্মে এটা অনেক কিছু থেকে আমাদেরকে প্রিভেন্ট করে। একটা মেডিকেটেড ভালো সান প্রোটেক্টিং ফ্যাক্টর সহ একটা ভালো সানব্লক আপনাকে অনেক কিছু থেকে প্রিভেন্ট করবে। সো আমার মনে হয় একটা সানব্লক ক্যারি করা সবারই দরকার। এটা যে বাইরে গেলে রেগুলার, এটা তো ইমিডিয়েট ইফেক্ট না পাওয়া যেতে পারে, কিন্তু এটা লং টার্ম ইফেক্ট। আর যারা হাঁটাচলা করেন, আমি বলবো যে ছাতা যদি সম্ভব হয়, ছাতাও কিন্তু অনেক কিছু থেকে আমাদের এটিও প্রোটেক্ট অনেক করে, ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারে। অনেক সময় জিনিসটা আমাদের কাছে একটু অন্যরকম লাগে যে ছাতা নিয়ে ঘুরবো, বাট এট দি এন্ড অফ দ্য ডে এটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনার এটা বেনিফিট দিচ্ছে, আপনাকে একটা বেনিফিট দিচ্ছে। আমরা এই গরমে আর কি কি মানে টিপস আমরা আমাদের দর্শকদের দিতে পারি, যদি আমরা একেবারে শেষ আউটলাইনে চলে আসি? যদি 2-3 কথায় বলি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, সম্ভব হলে 2 বার গোসল করবো, ঢিলে ঢালা কাপড় পরবো এবং হালকা রঙের কাপড় পরবো যাতে গরমটা কম অনুভূত হয় আর কি। এটা একটা। আর ওয়াটার কন্টেন্ট যে খাবারগুলো আছে, যেমন শাকসবজি যেগুলি পানি ধরে রাখে বা ফলমূল, এগুলি বেশি খাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে গরমের সময় দেখা যাচ্ছে যারা বৃদ্ধ, যারা এজেড পার্সন রয়েছে, তাদেরও বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা হয়ে থাকে। লং টার্ম অনেক সময় একই বেডে থাকার জন্য, বেড রিডেন যারা ক্রনিক ডিজিজে ভুগছেন, তাদের জন্য বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? যারা স্পেশালি যারা বেড রিডেন বা তাদের একটা হয় যে গরমে বা ঘেমে বেড সোর, এবং বেড সোর থেকে সিভিয়ার ইনফেকশন হয়, এই সময় ওনাদেরও কাপড়টা চেঞ্জ করে দেওয়া, এবং বারবার যদি বেড রিডেন হয় তাহলে পোস্টারটা চেঞ্জ করে দেওয়া, যেমন 2 থেকে 3 ঘন্টা পর পর ডান কাত বাম কাত এরকম হওয়া। সো এই জাতীয়। আর যাতে রুমে যাতে টেম্পারেচারটা যাতে মোটামুটি ভালো থাকে, হ্যাঁ, খুব গরম না আবার খুব ঠান্ডাও না, একটা অপটিমাম টেম্পারেচার থাকে, সেটা মেনটেন করা আমাদের জন্য জরুরি। মেনটেন করা জরুরি। আমরা গরমের সময় অনেক সময় দেখে থাকি যে বাইরের ফার্মেসি থেকে অনেকেই বিভিন্ন রকম ওষুধ নিয়ে খেয়ে থাকেন, বিশেষ করে এই স্কিন র্যাশের জন্য, চুলকানির জন্য। এই যে আমাদের ফার্মাসিউটিক্যালস যে ডিসপেন্সিং যে সিস্টেমটি রয়েছে এবং ডার্মাটোলজিক্যাল এটার যে সংযোগটি রয়েছে, সেটিকে আসলে কিভাবে দেখেন আপনি? আসলে সেটা তো কখনোই আপনার রেজিস্টার্ড প্রেসক্রিপশন ছাড়া হওয়া উচিত না। তবে এই বিষয়ে নিশ্চয়ই নীতিমালা আছে বা নীতিমালা আসবে, সেটা একটা নীতি নির্ধারণের পর্যায়ের ব্যাপার। তো আমরা একটা ব্যাপারে সচেতন হতে পারি যে সেটা আমরা যত্রতত্র ওষুধটা খাবো না। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি যেটা বলেন, শুধু অ্যান্টিস্টামিন না, জি, অ্যাকিউট আর্টিকেলি বা ইচিংয়ে স্টেরয়েড জাতীয় ওষুধ ধরিয়ে দেওয়া হচ্ছে। তো স্টেরয়েড তো সব কিছুরই মহা ওষুধ। ইচিং কমে যাচ্ছে, পেশেন্টও হ্যাপি, আবার হচ্ছে আরও স্টেরয়েডের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এভাবে আস্তে আস্তে স্টেরয়েড ডিপেন্ডেন্সি তৈরি হয়, শরীরে ওজন বেড়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, হাড্ডি গুড্ডি ক্ষয় হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু মানুষ ইমিডিয়েটলি দেখে, হ্যাঁ আমার অ্যালার্জিটা তো ভালো হয়ে গেল, ডাক্তারের কাছে যাচ্ছে অনেক দিন, আস্তে আস্তে কমছে, আমাকে ফার্মেসি হলে ওষুধ দিল, আমার 2 দিনে ভালো হয়ে গেল। কিন্তু ব্যাপারটা কিন্তু সবসময় শর্ট টার্ম জিনিস কিন্তু ভালো না। তো অবশ্যই আপনারা সচেতন হবেন, একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটা খাওয়ার চেষ্টা করবেন। মানে এই যে আমরা দেখছি প্রতিনিয়ত যে রাস্তাঘাটে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন, যে দীর্ঘদিন ওষুধ ভালো হচ্ছে না, এটি গ্যারান্টি সহকারে বিক্রি হচ্ছে। এবং আরেকটি যেটি আপনি বললেন যে একটা ফার্মেসিতে সে যে কোনো ধরনের একটা ওষুধ কিনে নিয়ে সেটা লাগাচ্ছে। তো সেই বিষয়ে আসলে এর পরবর্তী যে স্কিনের যে প্রবলেমগুলো সাধারণত কি নিয়ে আসে আপনাদের কাছে, যারা এই ধরনের র্যান্ডম ইউজ করে? অনেক প্রবলেম নিয়ে আসে, বাট খুব কমনলি যদি আমি বলি, সেটা হচ্ছে টিনিয়া বা দাউদের ক্ষেত্রে প্রচুর মাত্রায় স্টেরয়েড দেওয়া হয়ে থাকে, এবং সেটা বেড়ে গিয়ে ইমব্রিকাটা ইনকগনিশিও সারা শরীর ভরে যায়। পরে দেখা যাচ্ছে অনেক ধরনের অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিলেও আমরা সেটাকে আর সারাতে পারি না। এটা খুবই কমন একটা প্র্যাকটিস। এছাড়াও দেখা যাচ্ছে যে কোনো কিছুতে স্টেরয়েড দিয়ে দেওয়া, ইমিডিয়েট ভালো হয়, এরপর এটাকে 3 গুণ বাড়িয়ে নিয়ে আসা। বিশেষ করে ব্রণের ক্ষেত্রে বেটামেথোসিন জাতীয় ওষুধ দেয়, পেশেন্ট ভালো হয়ে যায় 3 দিনে, এরপরে দেখা যাচ্ছে যে বার্স্ট অফ একনি আমাদের কাছে নিয়ে আসে। এগুলো খুবই কমন, এগুলো আসলে খুবই কমন, এগুলো আমাদেরকে সচেতন হতে হবে আসলে। জি, আমরা আসলে একেবারে শেষ পর্যায়ে যদি আমরা টেক হোম মেসেজ হিসেবে নিতে চাই, তাহলে এই গরমে আমাদের 2-3টি যদি আমাদের টিপস আমাদেরকে দিয়ে থাকেন, একেবারে শেষ কথা। পানি খাবো পরিমিত, অতিরিক্ত না। যেমন আমার এক পেশেন্ট সেদিন শুনলাম যে অতিরিক্ত পানি খেয়ে তার কিডনির অ্যাকিউট রেনাল ফেলিউরের মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে অতিরিক্ত ডাবের পানি খাওয়াতে। ঢিলে ঢালা কাপড় পরবো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমার মনে হয় যে এতে গরমের ত্বকের যত্নটি
সম্পন্ন হবে। মোটামুটি একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য এবং আমাদের দর্শকরা যারা যুক্ত হয়েছেন তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও কথা হবে আপনার সঙ্গে। ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একেবারেই আসন্ন গরম নিয়ে, বিশেষ করে ত্বকের যত্ন কেমনটি হওয়া উচিত সে বিষয়ে কথা বললাম। এছাড়া এই গরমে ত্বকের যে বিভিন্ন রোগগুলো হয়ে থাকে এবং আসন্ন রোজায় আসলে আমাদের কিভাবে আমরা নিজেদের যত্ন করব, ত্বকের যত্ন করব, সে বিষয়গুলোর কথা বলেছি। একটি কথা খুবই স্পষ্ট যে এই গরমে সত্যিকার অর্থেই যে রোদ থেকে নিজেকে রক্ষা করা, আমাদের প্রতিদিন অন্ততপক্ষে একবার অন্তপক্ষে গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিশ্চয়ই আপনাকে মুক্তি দিতে পারে গরমের ত্বকের বিভিন্ন রোগ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।